আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমার যে ভিডিওর যে বিষয় যে ভিডিওর যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো মূলত সামাজিক অনাচার, অন্যায়, অবিচার, সামাজিক অসঙ্গতি এই প্রভৃতি এই বিষয়গুলো আসলে মূলত আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। এবং আমি আমার নিজস্ব বক্তব্য, নিজস্ব মতামত আসলে কোনো কিছু দেই না। বিভিন্ন পেপার, পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে যে তথ্যগুলো পাই, সে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। মাঝে, মাঝে কিছু, কিছু খবর আসে যে খবরগুলো আমার বিবেককে আসলে তাড়িত করে, আলোড়িত করে। কিছু, কিছু খবর আমার হৃদয়কে রক্তক্ষরণ করে। কিছু, কিছু খবরে আমার চোখের জল এমনিতেই পড়ে। গত ২৯শে এপ্রিল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক ৯ বছরের শিশুকে আসলে ধর্ষণ করা হয়েছে। শুধু ধর্ষণই না, ধর্ষণের পর মেয়েটিকে গলা টিপে হত্যা করা হয়েছে। মানে এই বিষয়টাকে আসলে আপনারা কি বলবেন? খুব বিচ্ছিন্ন ঘটনা বলবেন? অথবা এড়িয়ে যাওয়ার মতো একটা খবর বলবেন? না, আসলে এই খবরগুলো এড়িয়ে যাওয়ার মতো না। এই খবরগুলো আপনার আমাদের সবাইরে বাড়িতে কম বেশি সবাইরে বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, ছোট ছোট শিশু আছে, মেয়ে আছে। এমন একবার চিন্তা করে দেখেন যে এই ঘটনাগুলো কারো না কারোর সাথে তো ঘটতেছে। এই ঘটনাগুলো কারো না কারো পরিবারের সাথে তো ঘটতেছে। এই ঘটনাগুলো কেউ না কেউ সাক্ষী তো হচ্ছে, কেউ তো এটার ভিকটিম হচ্ছে। তাহলে ওই পরিবারের মানসিক অবস্থার আসলে কি হয়? আমি চাই না এই ঘটনাগুলো আর কারো ঘটুক, কিন্তু একবার চিন্তা করে দেখেন এই ঘটনাগুলো যদি আপনার পরিবারের কারোর সাথে ঘটে তাহলে কেমন হবে? এই ঘটনাগুলো আপনার পরিবারের কোনো একটা ছোট মেয়েকে যদি ধর্ষণ করা হয় তাহলে আসলে আপনাকে কেমন লাগবে? অথবা ধর্ষণের পরে পরে ওই মেয়েটাকে যদি আসলে গলা টিপে হত্যা করা হয়, অথবা এমনিতেই যদি কোনো শিশুকে হত্যা করা হয়, তাহলে আসলে আমাদের মানসিক অবস্থাটা কি হওয়া দরকার? কি কেমন হবে? চিন্তা করেন, একবার ভাবেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। ধর্ষকরা তো আর এলিয়েন না, ধর্ষকরা তো মঙ্গল গ্রহ থেকেও আসেনি। এগুলো আমাদের বাড়ির চারপাশেই আছে, আমাদের এলাকার চারপাশেই আছে, ছদ্মবেশে আছে, মুখোশ পরে আছে, ভালো মানুষের মতো সেজে আছে। এই ধর্ষকরা আমাদের সমাজেই বিদ্যমান। এত বেশি ধর্ষক, ধর্ষণের যে আসলে কি ভয়াবহতা এত বেশি, যেটা আপনি আমি চিন্তাও করতে পারবো না। প্রতিদিন কোনো না কোনো শিশু, প্রতিদিন কোনো না কোনো মেয়ে, প্রতিদিন কোনো না কোনো নারী ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু কোনোটা প্রকাশ পাচ্ছে, কোনোটা প্রকাশ পাচ্ছে না। কেউ সামাজিকতার ভয়ে প্রকাশ করতেছে না, কেউ মামলা করলে হয়তোবা সুবিচার পাচ্ছে না, কিন্তু ঘটতেছে ঘটনাগুলো প্রতিদিন। তো যাই হোক, ওই প্রসঙ্গে না যাই, গত ২৯শে এপ্রিল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী, নাম তার সুলতানা ঝুমু, সেই ঝুমুকে ধর্ষণ করা হয়। সেই ধর্ষক আবারকে তার বাড়ির পাশে পরিচিত এক ব্যক্তি। সেই ব্যক্তি তাকে, ওই মেয়েটাকে আসলে ধর্ষণ করার জন্য পেতেছিল। মেয়েটি স্কুল থেকে ফিরে আসার অপেক্ষায় ছিল এবং পরবর্তীতে সেই মেয়েটিকে সুন্দরভাবে সে ধান খেতে নিয়ে যেয়ে ধর্ষণ করে এবং মেয়েটি যাতে চিল্লাচিল্লি করতে না পারে, চিৎকার চেঁচামেচি করতে না পারে, সে তার গলা, নাক চিপে ধরে তার মৃত্যু নিশ্চিত করে। চিন্তা করেন একবার, মেয়েটি আসলে কোনো কিছু বোঝে নাই। মেয়েটি তো ভাবতে পারে নাই যে তার সাথে যে পরিচিত লোকটি যাচ্ছে, যে তার হাত ধরে যাচ্ছে, সেই লোকটি তার আসলে দানব, সেই লোকটি তার যমদূত, সেই লোকটি তার প্রাণ সংগ্রহ হবে। মেয়েটি তো ভাবে নাই, কিন্তু এটা ঘটতেছে, এগুলো হয়। তো পরবর্তীতে র্যাব এবং পুলিশের এক চৌকস টিম তাকে একই মেয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ধর্ষণ এবং তার যে ক্রিয়াকলাপ সে সেটা স্বীকার করে নেয়। এবং মেয়েটিকে কেন হত্যা করা হয় এই প্রশ্ন যখন তাকে করা হয়, সে তখন বলে যে আসলে ধর্ষণের পর মেয়েটা খুব চিৎকার চেঁচামেচি করে, এই চিৎকার চেঁচামেচি থেকে রক্ষা পাওয়ার জন্য সে মেয়েটির গলাটাকে হত্যা করে। তো সরল স্বাভাবিক স্বীকারোক্তি। এবং আমরা এটাও জানতে পারি যে আসলে এই লোকটি একটা কি নিয়মিত মদ্যপ লোক, নিয়মিত মাদক সেবনকারী। আসলে এই মাদক সেবনকারী, এই মদ্যপ ব্যক্তি, এই গাঁজা সেবনকারী এই ব্যক্তিগুলো আসলে এগুলা কি আসলে ধর্ষণের পর তারা কি আসলে একটা বিশেষ পরিচয়, বিশেষ ট্যাগ লাগানো হয় নাকি? আমি বুঝি না। তখন তো তার সঙ্গে কেউ বলেনি এই মদ্যপ, এই গাঁজা সেবনকারী, হ্যাঁ, এই মাদক সেবনকারী। কিন্তু আজকে যখন তাকে ধর্ষণ করা হলো, সে ধর্ষণ করলো, তখন তার নামে আলাদা একটা ট্যাগ যোগ করানো হলো। যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তখন আমরা জানতে পারি গাড়িটির লাইসেন্স নেই, ফিটনেসবিহীন গাড়ি, হ্যাঁ, ড্রাইভার মাতাল অবস্থায় ছিল। যখন কোনো দুর্ঘটনা ঘটে তখন আমরা বিভিন্ন ট্যাগ জুড়াই দিই। দয়া করে এই ট্যাগগুলো জুড়বেন না। ধর্ষক ধর্ষকেই, ধর্ষকের কোনো পরিচয় নাই। ধর্ষকের জন্য কোনো সিম্পেথি নাই। এই ধর্ষকের জন্য আমি আশা করব বাংলাদেশে কোনো আইনজীবী যেন তার পক্ষে
কোনো কেস না লড়ে, কোনো লোক যেন তাকে সাপোর্ট না করে। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? অবিশ্বাস্য মনে হওয়ার কোনো কারণ নেই। আপনারা জানেন হয়তোবা এই ধর্ষককে সাপোর্ট করার মতো অনেক লোক আছে, এই ধর্ষকের পক্ষে কথা বলার মতো অনেক লোক আছে, এই ধর্ষকের পক্ষে কোর্টে আইনি লড়াই লড়ার মতো অনেক আইনজীবী আছে। তা না হলে এই ধর্ষকরা কোর্ট কাছারি থেকে, জেলখানা থেকে ছাড়া পায় কিভাবে? এই ধর্ষকরা সমাজে কিভাবে প্রতিষ্ঠিত হয়? এই ধর্ষকরা কিভাবে সমাজে বুক ফুলে চলতে পারে যদি আমাদের, আপনার আমার মতো লোক যদি তাদেরকে আমরা সাপোর্ট না করি, তার পক্ষে কথা না বলি? আমি আশা করবো যারা শিশু ধর্ষণকারী, যারা নারী ধর্ষণকারী, যারা ধর্ষণকারী, তাদের একটাই পরিচয়, তাদের জন্য কোনো সিম্প্যাথি নাই, তাদের জন্য কোনো দয়া নাই, তাদের জন্য কোনো মমতা নাই। এবং আপনাদের যথার্থে একটা তথ্য দেই যে আসলে এই ধর্ষককে যখন গ্রেপ্তার করা হয় এবং ধর্ষণের তার যে বিবরণ বর্ণনা শুনে র্যাবের 121 টিম যখন আসলে প্রেস ব্রিফিং করতে আসে, ওই মানবিক র্যাব, ওই মানবিক লোকটি আসলে কথা বলতে পারেনি, সে আবেগতাড়িত হয়ে গিয়েছিল। আমি স্যালুট জানাই, আমি ওই র্যাব কর্মকর্তাকে স্যালুট জানাই। তার এই মানব দরদ দেখে তার প্রশংসা করতেই হবে। আসলে তিনিও তো কোনো না কোনো বাবা, সেও তো কোনো শিশুর বাবা, সেও হয়তো বা কোনো মেয়ের বাবা। সে যখন ওই বর্ণনাটা শোনে তখন সে তার নিজেকে আসলে কন্ট্রোল করতে পারে নাই, যে আসলে একটা মানুষ কিভাবে এত পশুর মতো হতে পারে, দানবের মতো আচরণ করতে পারে। একটা 9 বছরের শিশুর মাঝে সে আসলে কি দেখেছে যে মেয়েটাকে তাকে ধর্ষণ করতে হবে? তো যাই হোক, সেই র্যাবের কর্মকর্তা আসলে তার কথা, আমরা তার ভিডিওটি দেখি, ভিডিওটি একবার দেখাই আপনাদের। সে তার নিজের আবেগ, নিজের কান্নাটাকে আসলে সংবরণ করতে পারেনি। শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গিয়েছে 10টার পরেই। দুঃখিত। দুঃখিত। মা বাসায় ফেরত আসেন এবং দুপুর আনুমানিক 3:30টায় জনৈক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি। আমি স্যালুট জানি র্যাব কর্মকর্তাকে। আসলে এই ঘটনা এখনই ঘটতেছে। আমি গত 3 বছরে একটা আপনাদের সমীক্ষা দেখাই, গত 3 বছরে একটা পরিসংখ্যান দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আপনারা সকলে জানেন যে বাংলাদেশে ধর্ষণের ঘটনা প্রায় প্রতি বছর নিয়মিতই ঘটে, এবং এই ধর্ষণের ঘটনাগুলো, বিশেষ করে শিশু ধর্ষণের ঘটনার তথ্য যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের চক্ষু চরকাজ হবে, আপনাদের গা শিউরে উঠবে যে বাংলাদেশে এইরকমও মানুষ আছে, বাংলাদেশে আসলে এরকম মানুষ হয়। আমি গত 4 বছরে একটা পরিসংখ্যান দেখাই, গত 4 বছরে 2645 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। 2645 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। সেটা 2020 সালে করোনাকালে 1018 জন শিশু ধর্ষণ শিকার হয়েছে, এবং পরবর্তীতে 2021 সালে 774 জন, 2022 সালে 561 জন, এবং 2023 সালে সেই সংখ্যাটি 292 জন। মোর দেন, কম বেশি হতে পারে আর কি, যদি এটা একটা মানে আনঅফিসিয়াল হিসাব, কিন্তু প্রকৃত সংখ্যাটা এসছে অনেক বেশি। তাহলে 2645 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। এবং আপনাদের আর একটা তথ্য দেই, আপনারা সকলে জানেন হয়তোবা যে 2000 ওই যে গত 4 বছরে শিশু হত্যা ঘটনা ঘটেছে 2150টি। গত 3 বছরে 2150 জন শিশুকে হত্যা করা হয়েছে, এবং তার মধ্যে 2020 সালে 589 জন, 2021 সালে 596 জন, 2022 সালে 516 জন, এবং 2023 সালে 449 জন শিশু হত্যা করা হয়েছে। এটা কারা করে? এটা কি মঙ্গল গ্রহ থেকে আসছে না অন্য কোনো গ্রহের এলিয়েন? এরা আপনার আমার চারপাশেই আছে, কিন্তু আমরা ওদেরকে চিনতে পারি না। আমাদের টিনের চশমা তাদেরকে দেখতে পারে না। দর্শকরা অন্য কোনো গ্রহের না। দর্শকরা হতে পারে আপনার ভাই, দর্শকরা হতে পারে আপনার চাচা, আপনার বাবা, আপনার খালু। ঠিক আছে, ধর্ষকদের কোনো পরিচয় নাই। ধর্ষকদের জন্য কেউ পরিচয় দিবেন না, মাথায় রাখবেন। যারা ধর্ষক তারা ধর্ষকই, তাদের জন্য কোনো সিম্প্যাথি হয় না, তাদের জন্য সিম্প্যাথি দেখার কোনো কিছু নাই। আমি আশা করব এই ধর্ষক, এই মফিজুল হক মফু সাহেব, এই মফিজুল হক মফুকে যেন দেশের আইনে সর্বোচ্চ যে শাস্তি, সে শাস্তি দেওয়া হয়। সে যেন কোনো না কোনো ক্রমেই যেন কোনো সিম্প্যাথি না পায়। আর যারা আইনজীবী আছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা ওই ধর্ষকের পক্ষে কোনো আইনি লড়াই লড়বেন না। এই ধর্ষককে সারা বাংলাদেশের মানুষ যেন চিনে রাখে, এই ধর্ষককে সারা বাংলাদেশের মানুষ যেন আসলে ঘৃণা করে।
সকলে ভালো থাকবেন, সকলের শিশু ভালো থাক, সকলের শিশু, সকলের মেয়ে, সকলের মা, সকলের বোন নিরাপদে থাক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।